অথবা সমাজ জীবনে সাম্যের গুরুত্ব আলোচনা করুন। তো প্রথমে ভূমিকা আপনাদের লিখতে হবে সকল মানুষ সমান। তো এই পৃথিবীতে সকল মানুষই সমান, ধনী দরিদ্র গরিব সবাই কিন্তু সমান। সাম্য, সাম্য মানে কি? সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখাকে সাম্য বলা হয়। তাহলে সাম্য হলো সেইরূপ সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের ব্যক্তিগত সুবিধার জন্য বিসর্জন না দিতে হয়। অর্থাৎ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কি করতে হবে না, যে অন্যের সুযোগ সুবিধা দ্বারা কি করতে হবে না, বিসর্জন দিতে হবে না। যেমন জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে বা সকল নাগরিককে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়। সমাজ জীবনে সাম্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সমাজ জীবনে সাম্যের গুরুত্ব অপরিসীম। এখন এদের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আপনারা পয়েন্টগুলো মুখস্থ করে নেবেন এবং এই ভিতর থেকে 2 থেকে 3 বার পরে যেটুকু বুঝবেন সেটুকু সম্পর্কে আলোচনা করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রের আরেক নাম সমাজতন্ত্র। তাহলে আমরা জানলাম কি গণতন্ত্রের আরেকটা নাম কি? সমাজতন্ত্র। সামাজিক গণতন্ত্র বলতে সেই সমাজকে বোঝায় যেখানে মানুষে মানুষে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত হিসেবে কোনো ভেদাভেদ থাকবে না। তাই দেখা যায় যে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাম্যের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে কি আছে? ব্যক্তি স্বাধীনতা রক্ষায় সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা কি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। অর্থাৎ যদি মানুষের সমান অধিকার না থাকে তাহলে স্বাধীনতা ভোগ করা যায় না। কারণ মানুষে মানুষে ভেদাভেদ থাকলে ব্যক্তিরা দুর্বলের উপর হস্তক্ষেপ করে। তাই ব্যক্তি স্বাধীনতা রক্ষায় সাম্যের গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক সাম্য বিঘ্নিত হলে রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়। যদি কারোর অর্থনৈতিক সাম্য বিঘ্নিত হয় তো সেক্ষেত্রে কি, যে রাজনৈতিক স্বাধীনতা কি হয়? ব্যর্থ হয়। সাম্যভিত্তিক রাষ্ট্রে প্রত্যেক ব্যক্তিকে কর্মের অধিকার ও জীবনযাত্রার সর্বনিম্ন মানের নিশ্চয়তা দিয়ে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়। সুতরাং ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় সাম্যের গুরুত্ব অপরিসীম। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা আছে, সমাজের ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য সাম্য গুরুত্বপূর্ণ। সমাজে অসাম্য বিরাজ করলে শান্তি ব্যাহত হয়। কারণ অতি দরিদ্র লোকেরা জীবিকা নির্ভর তাগিদে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি প্রভৃতি সমাজবিরোধী কর্মকাণ্ডে ঘটাবে। তাই সমাজে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য সাম্য প্রয়োজন। অর্থাৎ সমাজে সকলের সাথে মিলেমিশে থাকা, এটা কি সাম্য প্রয়োজন। আয় ও সম্পদের সমবন্টন সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় অর্থ এবং সম্পদের প্রভূত বৈষম্য বিরাজ করে। ফলে ধনী ও দরিদ্রের 2 শ্রেণীর সমাজে বিভক্ত হয়ে পড়ে। ধনীরা বিলাসবহুল জীবনযাপন করে এবং দরিদ্ররা দুর্দশার মধ্যে দিনরাত করে। কিন্তু সাম্যভিত্তিক রাষ্ট্রীয় মালিকানায় সব সম্পদের ভোগ জনগণ সমানভাবে করতে পারে। এরপরে আমাদের 6 নম্বর যে পয়েন্টে আছে, নৈতিক মান উন্নয়ন। সাম্য রাষ্ট্রের মানুষের অর্থ উপার্জনের স্বার্থপর প্রয়াস না থাকায় তাদের নৈতিক গুণাবলী উন্নত হয়। অর্থাৎ এখানে অর্থ বা স্বার্থপর প্রয়াস কোনো কিছু থাকে না। তাহলে এই কারণে কি হয়? তাদের নৈতিক গুণাবলী উন্নতি হয়। রাষ্ট্রের নাগরিকগণ তাদের চরিত্র খারাপ দিকগুলো পরিত্যাগ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সমাজে অসাম্য সৃষ্টি হলে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সম্মানবোধ হ্রাস পায়। ফলে মানুষের প্রতি মানুষের আস্থা হ্রাস পায়। মানুষের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার সৃষ্টিতে সাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজ এবং রাষ্ট্র জীবনে সাম্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? অপরিসীম। বিশেষ করে ব্যক্তি এবং সামাজিক স্বাধীনতা ভোগের সাম্যের অবদান কিছুতেই অস্বীকার করা যায় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সিভিক এডুকেশন 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা সমাজতত্ত্ব 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো সমাজতত্ত্ব 1-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আলোচনা করব, এটা হচ্ছে কি আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2022 সালে যে সমস্ত শিক্ষার্থী আছেন, সমাজ বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলো কি কি? যে কোনো 3টি পদ্ধতি আলোচনা করুন। অথবা সমাজ বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা উদাহরণসহ আলোচনা করুন। অথবা বৈজ্ঞানিক গবেষণার প্রধান ধাপগুলো কি? সমাজ বিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা আলোচনা করুন। পদ্ধতি বলতে আমরা বুঝি যেসব উপায় এবং কৌশলের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। তাহলে পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি? যে সমস্ত উপায় এবং পদ্ধতির মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি।
প্রত্যেক বিজ্ঞান গবেষণা এবং জ্ঞান অর্জনের জন্য রয়েছে নিজস্ব কৌশল। সামাজিক বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি যে সাধারণ ধর্ম তা অনুসরণ করে এবং বৈজ্ঞানিক গবেষণার ধাপসমূহ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি একটি যুক্তিবদ্ধ প্রক্রিয়া যার কয়েকটি ধাপ বা পর্যায় রয়েছে। বৈজ্ঞানিক গবেষণার এই ধাপগুলো হলো, 1 নম্বর যে ধাপটি হলো সেই ধাপটি হচ্ছে গবেষণাযোগ্য সমস্যা নির্বাচন। 2 নম্বর যে ধাপটি আছে গবেষণা কর্ম পর্যালোচনা। 3 নম্বর হচ্ছে উপকল্প প্রণয়ন। 4 নম্বর হচ্ছে গবেষণা নকশা প্রণয়ন। 5 নম্বর ধাপ হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং 6 নম্বর ধাপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতির সুবিধা এবং অসুবিধা বা কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো এখন আমরা আলোচনা করব। তো 1 নম্বর যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। 2 নম্বর রয়েছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। 3 নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। উল্লেখযোগ্য পদ্ধতিগুলো ও তাদের সুবিধা অসুবিধা এখন আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি একটি কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে কোনো নির্দিষ্ট বা প্রতিনিধিমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করে। তাহলে এটার কাজ কি? কোনো নির্দিষ্ট জনসংখ্যা বা প্রতিনিধির থেকে তথ্য সংগ্রহ করে। এর সুবিধাসমূহ আলোচনা করব। ক নম্বর, এই পদ্ধতি দ্বারা গবেষক উপকল্পে পরীক্ষা করতে পারে, কারণ ও ফলের সম্পর্ক নির্ণয় করতে পারে, সাধারণীকরণ করা সম্ভব হয়। এই পদ্ধতির অসুবিধাগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো ক নম্বর হচ্ছে গিয়ে জরিপ জনগণের মতামত ও মূল্যবোধকে নির্দেশ করে, তাদের আচরণকে নয়। জরিপ পদ্ধতি কেবলমাত্র বাহ্যিক অভিনয়। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, এটি প্রধানত সামাজিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পদ্ধতি যা সমাজবিজ্ঞানে ব্যবহৃত হয়ে থাকে। এই পদ্ধতিতে একজন গবেষক কোনো ছোট জনগোষ্ঠী উপজাতির অংশের মধ্যে বা একটি গ্রামে 9 মাস বা তার অধিক সময়ের মধ্যে বসবাস করে এবং ওই জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠান, সম্পর্ক, জীবনচারণ, দ্বন্দ্ব সংহতি বিষয়ে সামগ্রিক ধারণা অর্জন করে এবং প্রকাশ করেন। এখন এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করব। এই সুবিধাগুলো কি? ক নম্বর যেটা আছে, গবেষক স্বাভাবিক আচরণগত রূপকে গভীরভাবে দেখতে পান। খ নম্বর, গবেষক সামাজিক জীবনের নতুন প্রেক্ষাপটে প্রবেশ করেন। এবং অসুবিধাসমূহ হচ্ছে প্রাপ্ত ফলাফল উদ্দেশ্যভিত্তিক। খ নম্বর, সাধারণীকরণ করা অসম্ভব। গ নম্বর হচ্ছে গিয়ে গবেষক পক্ষপাত প্রাপ্ত ফলাফলকে বিকৃত করতে পারে। পরীক্ষণ পদ্ধতি, কারণ এবং ফলাফলের একটি নিয়ম ভিত্তিক ও নিয়ন্ত্রিত অনুসন্ধান পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতি একটি বৈশিষ্ট্যের অধিকারী 2টি দলকে অর্থাৎ কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ নামেও অবহিত করে স্বাধীন চলকের সাথে পরীক্ষামূলক দলের সম্পর্ক তৈরি দেখা হয়। তা কন্ট্রোল গ্রুপ এর তুলনায় কত বেশি ভিন্নতা তৈরি পেয়েছে, এই পরিবর্তন স্বাধীন চলকের অবদান। এখন আমরা এই পরীক্ষণ পদ্ধতির সুবিধা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর যে ফলাফল এখানে স্পষ্ট। খ নম্বর, সত্যতা নিরূপণে পুনরায় গবেষণা করা সম্ভব। অসুবিধা সমূহ আলোচনা করব। এই পদ্ধতি ব্যবহার সমাজবিজ্ঞানে খুবই সীমাবদ্ধ। আচরণগত পরীক্ষাগার এবং স্বাভাবিক অবস্থা ভিন্নতর হতে পারে। পরিশেষে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় ইদানিংকালে সমাজবিজ্ঞানে ব্যবহৃত জরিপ পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রতিনিয়ত অনলাইনে ক্লাস চলছে, আমাদের পেমেন্ট সিস্টেম অনলাইনে ক্লাস চলছে এবং যদি কোনো শিক্ষার্থী এখনও পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি না নিয়ে থাকেন, সে সমস্ত শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন এবং সাথে করে আমাদের 100% কমন সাজেশন এবং হ্যান্ড নোটটি নিতে পারেন। এবং অনিমেষ দাস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।